বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার ব্যাপারটা আমার যখন এই বগুড়ার নামটা আমি শুনি তখনই আমার মাথার ভিতরে একটা জায়গার নামই আসে, সেটা হচ্ছে মহাস্থানগড় আর বগুড়ার দই। খাবারের ভিতরে বগুড়ার দই, যদি আমি দইটা খুবই ডিসলাইক করি, কারণ মুখে দিলে কেমন যেন ভিতরের দিকে চলে যায়। আরে ভাই, চা বায়ে না খাইলে কি ওইটার মজা আছে? ঠিক আছে, সো এই কারণে একটু দইটা আমার খুব অপছন্দ। বাট আমি দই খাই শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির জায়গায়। শুধু শ্বশুরবাড়ি বলে না, দই নিয়ে একটা কাহিনী আছে, সেটা পরে বলতেছি। একটু বলে নেই যে বগুড়ার ঝিনাইদহের দই আমি খাই, এটার একটা আভাস অন্যরকম, একটা মজা আছে। ঠিক আছে, সো আমি গাইবান্ধার রোড সাইডের যে ইনফরমেশন সেন্টারগুলো সেগুলো আমি পাইনি, সেজন্য সিগনেচার পিকচারটা একটু খোলামেলা জায়গায় তুলছি, নিচে লিখে দিব যে এটা গাইবান্ধা। তো তারপরেও কোনো জায়গায় যদি এরকম পাই সেক্ষেত্রে ছবিটা তুলে নেব, ভাল লাগবে আর কি। এখন যদি পারি আমরা শহরটাকে ক্রস করে বাইপাস দিয়ে ঢুকে যাব। ম্যাপে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাইপাসের মতন একটা রাস্তা দেখা যাচ্ছে। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালাইতে পারছি। একটু আফসোস লাগতেছে যে কেন 9টার দিকে বের হলাম না। মিনিমাম আর অনলি আর 1 ঘন্টা আগে বের হলেই আজকে কাজটা হয়ে যেত। আমি ভাবতেও পারি না রোডটা এইরকম অসম্ভব রকমের সুন্দর হবে। যাই হোক, আমরা একটু রোডের বগুড়া রোডের দৃশ্যগুলো দেখি আর হালকা পাতলাভাবে জেনে নেই বগুড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে এবং দর্শনীয় স্থানসমূহ কি কি বগুড়ার। চলুন প্রথমে আমরা জেনে নেই বগুড়া জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের সবথেকে উন্নত শহর ও একটি প্রশাসনিক অঞ্চল। বগুড়া সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে উন্নত জেলা। বাস্তব প্রমাণ, বগুড়া শহর আজ থেকে 5 বছর আগে 5 তারকা মানের হোটেল গড়ে উঠেছে, অথচ রাজশাহীতে 4 বা 5 তারকা মানের হোটেল এখনও গড়ে ওঠেনি। যদিও বিগত 18 বছর যাবৎ বগুড়া জেলা রাজনৈতিক কারণে সব থেকে অবহেলিত। যা উন্নয়ন হয়েছে তা বগুড়ার স্থানীয় জনগণের অর্থেই হয়েছে। উপজেলার সংখ্যা অনুসারে বগুড়া বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। বাংলার একজন স্বাধীন সুলতান নাসিরউদ্দিন বুগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে বলে শোনা যায়। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয়ে থাকে। বগুড়া পৌরসভা বাংলাদেশের সবথেকে বড় পৌরসভা। চলুন এবার জেনে নেই বগুড়া জেলার নামকরণ কিভাবে হলো সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে বগুড়ায় মৌর্য শাসনাধীনে ছিল। মৌর্য এরপরে এই অঞ্চলে চলে আসে গুপ্ত যুগ। এরপর শশাঙ্ক, হর্ষবর্ধন, যশবর্ধন পাল, মদন ও সেনরাজ। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরউদ্দিন বগরা 1279 থেকে 1282 সাল পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল বগরা। ইংরেজি উচ্চারণ বগরা হলেও বাংলায় কালের বিবর্তনে নামটি পরিবর্তিত হয়ে বগুড়া শব্দে পরিচিতি পেয়েছে। 2 এপ্রিল 2018 প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তব কমিটি নিকার বৈঠকে বগুড়ার ইংরেজি নাম বগুড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার স্পেলিং হচ্ছে BOGURA। চলুন এবার অল্প করে জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধের সময়কার বগুড়ার ইতিহাস। 25শে মার্চ কালো রাত্রিতে ধ্বংসযজ্ঞ চালাবার জন্য রংপুর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সৈন্যরা প্রস্তুত হয়ে আছে। বগুড়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানতে পারেন যে একদল পাকিস্তানি সৈন্য রংপুর থেকে রওনা হয়েছে বগুড়ার উদ্দেশ্যে। রাতের মধ্যে শেষ করে দিবে বগুড়ার সমস্ত মানুষকে। হত্যাযজ্ঞের নীল নকশাও তৈরি হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত জেলায় একসাথে অপারেশন চালানো হবে। এ খবর পাওয়া মাত্রই দ্রুত জিপ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। চিৎকার করে আসন্ন বিপদের কথা প্রচার করতে থাকলেন। জাগো জাগো বগুড়াবাসী, রংপুর থেকে আর্মি রওনা দিয়েছে, রাস্তায় ব্যারিকেড লাগাও, প্রতিরোধ করো, জাগো জাগো বগুড়াবাসী। বগুড়া শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় জিপ নিয়ে প্রচার করলেন ওসি সাহেব। এর মধ্যে মমতাজ উদ্দিন, হায়দার আলী, AK মুজিবুর রহমান, মোশাররফ হোসেন মণ্ডল, লালবাই, তপন, স্বপন, ডাক্তার জাহিদুর রহমানের সাথে দেখা করলেন ওসি সাহেব। খুলে বললেন সমস্ত ঘটনা, আশ্বাস দিলেন আপনারা প্রতিরোধ করুন, পুলিশও থাকবে। সমস্ত শহরে রাতের অন্ধকার চিরে স্লোগান ভেসে উঠল, বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সাইরেন বেজে উঠল কালীতলা মসজিদ থেকে। রফিকুল ইসলামের নেতৃত্বে নিমিষেই সমস্ত বগুড়া শহর মিছিলে মিছিলে আর স্লোগানে কেঁপে উঠল। সবাই মিলে রংপুর রোডে গাছে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করলো।
পাকিস্তানের আর্মিরা ধীরে ধীরে দানবের মতো এগিয়ে আসছে বগুড়া শহরের দিকে। পাকিস্তানি আর্মিদের জিপগুলো এসে থামলো, দেখলো রাস্তায় বড় বড় গাছের ডাল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা। পাকিস্তানের সৈন্যরা ব্যারিকেড সরাতে লাগলো ও মোকামতলার দিকে রওনা হলো। ঠেঙ্গামারার দিকে এসে পাকিস্তানি সৈন্যদের গাড়ির লরি থামলো। পাকিস্তানি মেজর ইশারা দেওয়ার সাথে সাথে সবাই দ্রুত পজিশন নিল। তারপর বলল ফায়ার। প্রথমেই বুকে গুলি খেয়ে পাখির মতো গাছ থেকে ঢলে পড়ল ঠেঙ্গামারার রিক্সা চালক তোতা। এই তোতাই বগুড়ার প্রথম শহীদ। 14 ডিসেম্বর 1971 সাল। লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান 7 নং সেক্টরের কমান্ডার হিসাবে বগুড়া সদর উপজেলার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। গোটা দেশের ন্যায় বগুড়াতেও স্বাধীনতার দাবিতে অগ্নিস্ফুলিঙ্গের মতন সংগ্রামী সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। বগুড়া সদর উপজেলার নেতৃত্ব দেন ভাষা সৈনিক মরহুম গাজীউল হক, যিনি প্রাক্তন সংসদ সদস্য A.K. মুজিবুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মমতাজউদ্দিন, শহীদ আবু সুফিয়ান, শহীদ ফজলার, ATM জাকারিয়া, গোলাম জাকারিয়া খান, আজিজ আহমেদ টকি, শহীদ চান্দু, আনোয়ারুল করিম সহ আরও অনেকেই। এদের মধ্যে প্রথম শহীদ হন ঠেঙ্গামারার শহীদ তোতা মিয়া। চলুন এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে বিনোদন নিয়ে আসা যায়। প্রথমেই যার নাম আসবে মহাস্থানগড়, গোকুল মেদ বেহুলার বাসরগড়, বাসুবিহার, শিলাদেবীর ঘাট, গোবিন্দ ভিটা, রাজা পরশুরামের বাড়ি, জিয়তকুণ্ড, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার, মহাস্থানগড় জাদুঘর বা বেহুলার বাসরগড়, যোগীর ভবন, বিহার, ভীমের জাঙ্গাল, খেরুয়া মসজিদ, নবাববাড়ি যা সাবেক নীলকুঠির হিসাবে পরিচিত। এবার জেনে নেওয়া যাক বগুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম যাদের জন্ম এই বগুড়ার মাটিতে হয়েছিল। জিয়াউর রহমান, প্রাক্তন প্রেসিডেন্ট। প্রফুল্ল চাকি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। মোহাম্মদ আলী, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। মোহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান। আখতারুজ্জামান ইলিয়াস, সাহিত্যিক ও গল্পকার। মহাদেব সাহা, বিশিষ্ট সাহিত্যিক। মমতাজুর রহমান তরফদার, ঐতিহাসিক। রোমেনা আফরোজ, বিশিষ্ট সাহিত্যিক। মনোজ দাশগুপ্ত, বিশিষ্ট কবি ও লেখক। এই ছিল বগুড়া সম্পর্কে হালকা কিছু তথ্য, নামকরণের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের কিছু তথ্য। গুগল মামাকে অসংখ্য ধন্যবাদ। কয়েকটা জায়গায় আমাকে একটু ভালো রাস্তা দেখাইতে যায়, একটু বাস দিয়ে দিয়েছিল, তারপরেও গুগল থাকাতে অনেকটাই লাভ হয়েছে। রোদটা পুরো মাথা বরাবর, চোখ বরাবর পড়তেছে না, একটু উপরে উঠে গেছে, বাট একটু আনইজি ফিল লাগতেছে। আর পরিবেশটা নাতিশীতোষ্ণ টাইপ, যেটা আমার খুব ফেভারেট, মজা লাগতেছে আর কি। মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব, আবার ততটা ঠান্ডাও না আবার গরমও না। এই ওয়েদারটাই সব থেকে ভালো লাগে আমার কাছে। বাট রাস্তাঘাটের দৃশ্য, ও আসাম। কিছুক্ষণ রাস্তার দৃশ্য উপভোগ করা যাক আর রাস্তার ফিলটা নেওয়া যাক। চমৎকার রাস্তা, রাইডিং করে খুব পরিমাণ ভালো লাগতেছে। ছোট ছোট ওভারপাসগুলো খুব সময় বাঁচিয়ে দিচ্ছে। আসলে অনেকগুলো জেলার, যদিও বলা হয় 8টা জেলার বাস চলে, বাট আরও বেশি জেলার বাস চলে। রাজশাহী, নাটোরের দিকের লোকাল পরিবহন কিছু আছে এদিকে, আর ঢাকা থেকে ডাইরেক্ট বাসগুলো তো আছেই। সো তাদের অনেকটা সময় সেভ হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা যেই দেশের ভালো, সেই দেশের সব কিছুই ভালো। যোগাযোগ ব্যবস্থার সব থেকে বড় একটা টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে দেশের অর্থনীতির জন্য। আর যোগাযোগ ব্যবস্থা বলতে রাস্তাঘাটই, আর রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে সব কিছুই করে মজা। আমি 90 করে টানতেছি, তারপরও বাসকে ধরতে পারতেছি না। তার মানে বাস 100-র উপরে আছে। বাসের এই গতিগুলো নিয়ন্ত্রণ করা খুবই দরকার সরকারের। কিছু কিছু বাসে দেখলাম যে লেখা থাকে যে সর্বোচ্চ গতিসীমা 75 কিলোমিটার বা 80 কিলোমিটার, এরকম করে তাদের লক করে দেওয়া থাকে। আদৌ লক করে দেওয়া থাকে কিনা সেটা নিয়ে আমার বড় ধরনের একটা প্রশ্ন আছে। যেমন আমি যখন ইন্ডিয়া থেকে আসি, তখন সৌহার্দ্য পরিবহনের যে বাস দিয়ে আসি, সেটা ড্রাইভার মামা ছিলেন ইন্ডিয়ান। তো সেই বাসটা আমি দেখলাম 75 ক্রস কখনোই করতেছে না, বা 80, একবার দেখলাম 80, 78 সামথিং। সবসময় তার মিটার দিকে তাকায় না, তার মানে সেটা 80-তে লক ছিল। আর উনি যেভাবে ড্রাইভ করছে, আমি বাংলাদেশে যতবার যেই জায়গায় যেই এলাকায়গুলো ঘুরছি, আমি কখনো দেখিনি কোনো ড্রাইভারকে এইরকমভাবে
মানে কন্ট্রোলিংভাবে চালাতে বা এইরকমভাবে একটা সার্টেন মানে একটা নির্দিষ্ট পরিমাণ গতি মেনটেন করে চালাতে, হয়তোবা সেটা তাদের ট্রেনিংয়ে দেওয়া বা বলা, যেহেতু ইন্টারন্যাশনাল সার্ভিস ছিল সেই কারণে, বাট ওই রকম করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা বাসেরই। বাট যেই ভিডিওগুলো দেখতে পারে বিভিন্ন বাস লাভার গ্রুপের ভিতরে, যে তারা যেভাবে বাউলি দেয় বা যেভাবে টানে, ওই দিন একটা ভিডিওতে দেখলাম এক ভাই অ্যাপাচি 4B নিয়ে টানতেছে 116-17 মতন, তারপরও সে ধরতে পারতেছে না সোহাগকে, 120 যাওয়ার পরেও ধরতে পারে নাই। তার মানে ওই বাসের টানটা কি পরিমাণ ছিল। সো একবার ভেবে দেখুন, 120 করে মোটর সাইকেল বাসকে ধরতে পারে না, তার মানে বাস 130+ ছিল। সো এইসব ব্যাপারগুলো খুব মাথায় রাখতে হবে। আর বাস চালকদেরও একটু সাবধান হওয়া দরকার। তারা তো অনেক সময় আমাদের মোটর বাইক যারা চালায় তাদেরকে গোনাই ধরে না, তারা তো প্রাইভেট কারেও গোনাই ধরে না, প্লাস্টিক বলে চালিয়ে দেয়, ঠিক আছে। সো আমরা তো মোটর সাইকেলটা তো তাদের কাছে কিছুই না, যেমনি পারে যে জায়গায় পারে চাপা দিয়ে যায়। চাপা দিয়ে বলতে মানে একটু চাপায়া যায়, মানে একবারে উপর দিয়ে চালায় না, এরকম কিছুই না। বাট একে অন্যকে দোষারোপ করে যাবেই, দোষারোপ করে যায়। বাট সবসময় দোষ হয় যারা ছোট আছে অপেক্ষাকৃত তারাই, বড়রাই সবসময় রাজত্ব করে যায়, এগুলো ঠিক না। অনেক সময় ছোটদের একটু স্পেস দিতে হয়, একটু বোঝা লাগে যে তারা কি বলতে চাইতেছে বা কি বলতে চাচ্ছে বা কি বলছে, একটু মাথায় রাখতে হয়। এলেঙ্গা এখান থেকে দেখাচ্ছে আরও 118 কিলোমিটার দূরে। আমার গুগল ম্যাপ বলতেছে আমার 2 ঘন্টা 22 মিনিটের মতন লাগবে এই 118 কিলোমিটার যেতে, যেইভাবে টানতেছি। এটা 2.5 ঘন্টার মতন লাগতে পারে, তার মানে 4:30 বেজে যেতে পারে। সো ওখান থেকে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়াটা কি উচিত না অনুচিত সেটা সময় বলে দেবে। ইয়েস, আমরা এখন আছি শিবগঞ্জ বগুড়ায়। যদিও বগুড়াতে পা পড়েনি, পাটা ফেলে দিব। হ্যাঁ, পা ছুঁয়ে গেছে বগুড়াতে। শিবগঞ্জে আছি, বগুড়ার শিবগঞ্জে। এখন আমরা বগুড়াতে আমরা ঢুকে গেছি। অস্থির রাস্তাঘাট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকায় আমরা ঢুকে গেছি বগুড়ায়। সো রাস্তাঘাটগুলো খুব সুন্দর। এই এলাকা আরও সুন্দর হবে যদি তারা ক্ষমতা এসে পড়ে, এটা কোনো বলার অপেক্ষাই রাখে না। যদিও বা তাদের ভিতরে যেই দ্বন্দ্বটা চলতেছে এখন, সেগুলো খুবই খারাপ এবং ন্যাক্কারজনক অনেক ঘটনাই ঘটে গেছে এরই মধ্যে। এগুলো হচ্ছে আসলে তৃণমূলের এইসব খাম পার্টিদের জন্য, যাদেরকে আমরা হাইব্রিড বলে থাকি। দেখুন সামনে বিদ্যুৎ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটা বিদ্যুতের অফিস। রাস্তাঘাটগুলো খুব সুন্দর। যদি আমি চোখ খুলে রাখতে আমার অনেকটা কষ্ট হচ্ছে, কারণ পুরো সূর্যটা চোখের ভিতরে আসতেছে। আমি পশ্চিম দিকে মনে হয়, সরি, আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। সূর্য মামাটা খুব ঝামেলা করতেছে। রাস্তাঘাট কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার। আমার ভিডিও যারা রেগুলার দেখতেছেন তারা হয়তোবা এই সিরিজের ভিতরে এই রাস্তাটাকেই আপনারা লেটার মার্ক দিবেন, আমি শিওর। হাইওয়ে এটাকেই বলে, এরকম হাইওয়ে তো মজা। মাঝখানে 2টা লেন, 4টা লেন, 2 পাশে আরও 2টা লেন। এরকম হাইওয়ে তো মজা চালায়া, গাড়ি চালায়া বা সেফটির জন্য ব্যাপারটা থাকে। যে বিলাসবহুল হোটেল বলা চলে, হোটেল মোমোইন। আপনারা একটু গুগল করলে দেখতে পাবেন, বা ইউটিউবে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে মোমোইন সম্পর্কে। ভিতরে খুব গর্জিয়াস 5 স্টারের মতন একটা হাব ভাব আছে। আমরা শহরের ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, শহরের ভেতর দিয়ে যাচ্ছি। সামনে একটা চত্বর পড়বে, সেই চত্বরে আমরা আপনাদের সিগনেচার পিকচারটা নিয়ে নিব। আমাদের যেটা দরকার, গাইবান্ধা শহরে ঢুকিনি, সেজন্য সিগনেচার পিকচারটা নিতেও কষ্ট হয়েছে। জাস্ট একটা পিকচার নিয়েছি। বগুড়া শহরটাকেও গোছানো বলে মনে হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। সব কিছুর ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলছি, নেগেটিভ কিছু নাই। আসলে পজিটিভটাই বের করে আনা উদ্দেশ্য, নেগেটিভিটি খোঁজাটা ততটা সমীচীন নয় বলে আমি মনে করি। সিগনেচার পিকচার নিব আর কি এখান থেকেই। শহরের থেকে ক্রস করে আমরা অন্য দিক থেকে যাচ্ছি। আমরা বগুড়া শহরের একটু আগেই আমরা থেমেছিলাম, মানে আমি থেমেছিলাম। থামার পর আমার সিগনেচার পিকচারটা নিয়ে নিলাম একটা বিমানের কাছে, যেটা অনেকবার আমি টিভিতে দেখেছি। সো যাই হোক, রোড ট্যুরটা কীরকম লাগলো বগুড়ার রোড ট্যুরটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমাদের পরবর্তী ডেস্টিনেশনের রোড ট্যুর, পরবর্তী ডেস্টিনেশন যেটা সিরাজগঞ্জ, রোড টু সিরাজগঞ্জটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো বগুড়া পর্যন্ত কীরকম লাগলো আপনারা একটু জানাবেন। রাস্তাঘাটের চরিত্রটা খুবই অসাধারণ ছিল, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও ফিল করতে পারছি। যাই হোক, আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না। আর
আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন যতটুকু আপনাদের দ্বারা সম্ভব হয়, এবং দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।